আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে বাংলা দ্বিতীয় পত্রের লেকচার 3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা বেসিক্যালি দুটো জিনিস পড়বো। একটা হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে প্রত্যয়। তোমাদেরকে একটু পরিচয় করাই দিই। ইংরেজিতে বললে তোমরা সহজে বুঝতে পারো তো। উপসর্গকে ইংরেজিতে বলা হয় প্রিফিক্স, আর প্রত্যয়কে ইংরেজিতে বলা হয় সাফিক্স। মানে বুঝতেই পারছো, একটা শুরুর দিকে যুক্ত হয় আর একটা শেষের দিকে যুক্ত হয়। তোমরা যে ইংরেজিতে সাফিক্স প্রিফিক্স পড়ছো, ওটাই হচ্ছে বাংলায় উপসর্গ আর প্রত্যয়। তো ইংলিশে যেরকম প্রিফিক্সটা কোন শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, বাংলাতে একই কাজ করে হচ্ছে উপসর্গ, সে হচ্ছে কোন শব্দের প্রথমে বসে নতুন শব্দ তৈরি করে। ঠিক ইংলিশে সাফিক্স যেরকম কোন শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে, বাংলাতে প্রত্যয়টা কোন শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে। ক্লিয়ার ভাইয়া? আসো তোমাদের সাথে একটু কথা বলি। এটা হলো বেসিক কনসেপ্ট আর কি, এরপর আলোচনা করলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। একটু দেখো, হার একটা শব্দ, তার আগে যদি আমি আ যুক্ত করি, আমি যদি বি যুক্ত করি, আমি যদি অনা যুক্ত করি, আমি যদি প্রযুক্ত করি, তারপরে আমি যদি পরিযুক্ত করি, কি হবে বলতো? হবে এখানে আতে হবে আহার, বিতে হবে বিহার, অনাতে হবে অনাহার, প্রতে হবে প্রহার, পরিতে হবে পরিহার। আরেকটা যুক্ত করা যাচ্ছে মনে হয় না? যদি উপযুক্ত করি তখন হয়ে যাবে উপহার। এখন দেখো, হার একটা শব্দ। কেন শব্দ? তোমাদের লেকচার 1-এ বলছি হারের অর্থ হয় তিনটা। অর্থ হতে পারে হার মানে, তুমি বলতে পারো পরাজয়, যেমন ব্রাজিল পরাজিত হয়েছে ক্রোয়েশিয়ার কাছে, ব্যাড লাক, আমার কাছে খারাপ লাগছে। আচ্ছা, তারপরে ধরো হার মানে হতে পারে অলংকার। আবার গলার হার আর কি, অলংকার অর্থে যে মেয়েরা গলায় হার পরে না, ওটা। তারপরে হার মানে হতে পারে আবার শতকরা। আমরা বলি হার কত, সুদের হার কত ব্যাংকে এবছর, এরকম বলি। তাহলে হার একটা শব্দ, স্বাধীন শব্দ। হারের তিনটা অর্থ হয়: পরাজয় হয়, অলংকার হয়, শতকরা হয়। তিন ভাবে তুমি হারকে কি করতে পারো? অর্থ দিয়ে ব্যবহার করতে পারো। কিন্তু যখনই তুমি তার আগে ব্যবহার করছো, নতুন শব্দ হয়েছে আহার। আহার মানে খাওয়া দাওয়া করা। বিহার মানে মূলত ঘুরতে যাওয়া। ভারতের একটা রাজ্যের নাম আছে বিহার, কিন্তু বিহার শব্দের মূল অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া। যেমন নৌ বিহারে গেলেন মানে নৌকায় করে ঘুরতে গেলেন। তারপরে অনাহার শব্দের অর্থ না খায় থাকা। তারপরে অনাহার শব্দের অর্থ না খায় থাকা। প্রহার শব্দের অর্থ কাউকে মার দিয়ে আঘাত করা। পরিহার শব্দের অর্থ ত্যাগ করা। আর উপহার শব্দের অর্থ খুশি হয়ে কাউকে কোনো উপঢৌকন প্রদান করা। এখন দেখো, এই হারের শব্দকে পরিবর্তন করে এই যে নতুন শব্দ, নতুন অর্থ তৈরি করলো, কারা করলো? এই আ থেকে শুরু করে এরা করলো। এদেরকে আমরা বলি হচ্ছে উপসর্গ। উপসর্গের কিছু বৈশিষ্ট্য তুমি চাইলে বের করতে পারো। দেখো তো, তুমি প্রথমত এদেরকে বলতে পারো এরা অব্যয়। অব্যয় মানে এদের নিজস্ব অর্থ নাই। যে সকল শব্দ বা শব্দাংশ নিজস্ব অর্থ দিতে পারে না, মানে একা একা সিঙ্গেল অবস্থায় সে কোনো অর্থ দেয় না, মূলত তাকেই অব্যয় বলে। তাহলে উপসর্গগুলো অব্যয় বা অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ। এরা মূলত শব্দাংশ, শব্দের ভগ্নাংশ, এবং এরা অন্য শব্দের পূর্বে বসে। অন্য শব্দের কোথায় বসে? পূর্বে বসে। আচ্ছা, তারপরে কি করে দেখো তো? নতুন শব্দ তৈরি করে। আরেকটা কাজ করে, অর্থের পরিবর্তন করে। অর্থের পরিবর্তন করে। আচ্ছা ভাইয়া, এখানে কয়টা কাজ করছে উপসর্গ? উপসর্গ এখানে একই সাথে দুইটা কাজ করছে। কিরকম দুইটা কাজ করছে? একই সাথে এখানে সে নতুন শব্দ বানাইছে। তো নতুন শব্দ যদি বানায়, অবশ্যই নতুন অর্থও হবে। তাহলে নতুন শব্দ, নতুন অর্থ। নতুন শব্দ হওয়ার অর্থ নতুন অর্থ হওয়া। তবে মনে রাখবা, সবসময় যে নতুন শব্দ বানিয়ে ফেলবে এমন না। কখনো কখনো কেবলমাত্র অর্থটাও চেঞ্জ করতে পারে। যেমন দেখো, আমি বললাম কাজ, এই কাজের আগে যদি সু দিয়ে দেই, তাহলে সুকাজ, অর্থটা ভালোর দিকে যাবে। যদি কাজের আগে আমি কু দিয়ে দিই, তাহলে হয়ে যাবে কুকাজ, অর্থটা খারাপের দিকে যাবে, মানে সংকুচিত হবে। যদি অর্থ ভালোর দিকে যায়, আমরা এটাকে অর্থের সম্প্রসারণ বলি। অর্থ যদি খারাপের দিকে যায়, তখন আমরা এটাকে অর্থের সংকোচন বলি। এটা যেন মাথায় থাকে। ওকে? তাহলে এখানে সুকাজ মানে অর্থের সম্প্রসারণ, কুকাজ মানে অর্থের সংকোচন। তাহলে কখনো কখনো সে অর্থের পরিবর্তন করে, কখনো কখনো শুধু অর্থের পরিবর্তনই করে না, একেবারে নতুন শব্দ পর্যন্ত তৈরি করে দেখায়। এই হচ্ছে উপসর্গের
বেসিক কনসেপ্ট। তো এখন এই যে আ বি অনা প্র পরি এরকম উপসর্গ যদি আমরা গুনি আমাদের ভাষায় আমরা কেমন ব্যবহার করি, তাহলে সংখ্যা যদি বলি তাহলে সংখ্যার দিক থেকে আসো একটু কাউন্ট করি। আমাদের ভাষায় সব মিলে এরকম বাংলা উপসর্গ পাওয়া যায় 21টা, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ পাওয়া যায় 20টা। আর বেশ কিছু বিদেশি উপসর্গ আছে যেগুলোকে আমরা কাউন্ট করিনি ওইভাবে, তবে বেশি প্রচলিত গুলোকে আমরা গুনছি। আরবি 6টা আছে, আম ঘাস লাগর বাজে খয়ের, ফার্সি 10টা আছে, এরকম করে আমরা কিছু উপসর্গকে ব্যবহার করি। তাহলে বিদেশি গুলো আমরা বলি অনেক বা অসংখ্য, সোজা কথায়। বুঝতে পারছো? কারণ সবকিছু যে আমরা ব্যবহার করি বা আবিষ্কার করে ফেলেছি এমন না, তবে বাংলা 21 সংস্কৃত 20। এখন উপসর্গের সাথে তোমাকে যদি প্যারালাল ভাইয়া যদি প্রত্যয়ের সংখ্যাটা দেখাই তাহলে আসো আমরা একটু প্রত্যয়টা দেখে নিই। এটা তো উপসর্গের বিষয়টা দেখলাম, তাহলে প্রত্যয়টা এখনই একটু দেখবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কারণ কিছুক্ষণ পরে আবার আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন দেখো তো উপসর্গ কোথায় বসে, উপসর্গের পজিশনটা কি। বলছি অন্য শব্দের পূর্বে বসে, এর মানে হচ্ছে তুমি যদি উপসর্গকে বাদ দিয়ে দাও শব্দটা থাকবে। খুব খেয়াল করো, উপসর্গ একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে, এটা সত্য কথা, কিন্তু উপসর্গ বাদ দিয়ে দিলেও আরেকটা অর্থবোধক শব্দ থেকে যায়। এর মানে এই না যে উপসর্গ কোনো ভগ্ন শব্দকে পূর্ণাঙ্গ শব্দ বানায়, এমন না কিন্তু। উপসর্গ একটা পরিপূর্ণ শব্দকে চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যেতে পারে, নতুন দিকে নিয়ে যেতে পারে। কথা কি বুঝতে পারছো? কিন্তু প্রত্যয় এ জায়গায় সামান্য ব্যতিক্রম, তার হিসাব কিতাব সামান্য আলাদা। কেমন আলাদা ভাই তোমাদের দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো। এখন প্রত্যয়ের হিসাবটা বলছি সামান্য আলাদা, কেন আলাদা দেখো। প্রত্যয় অবশ্যই শেষে বসবে, তবে উপসর্গ কোথায় বসছে? পূর্বে, তবে শুধু শব্দের পূর্বে। আর প্রত্যয় বসে শব্দের পর প্লাস ধাতুর পর। তাহলে এখন বলো তো আমরা উপসর্গ আর প্রত্যয়ের মধ্যে মিল পাইলাম কোথায়? মিল পেলাম এক জায়গায়। উপসর্গের কাজ নতুন শব্দ বানানো, প্রত্যয়ের কাজও নতুন শব্দ বানানো। ওকে, উপসর্গ আগে বসে প্রত্যয় পরে বসে, এটা অমিল। তাহলে মিল পাওয়া যায় একটা, দুজনে নতুন শব্দ তৈরি করতে পারে। অমিল হলো উপসর্গ বসে আগে প্রত্যয় বসে পরে। আরো একটা অমিল আছে, উপসর্গ একটা পূর্ণ শব্দের সাথে বসে আরেকটা পূর্ণ শব্দ বানায়। প্রত্যয় পূর্ণ শব্দের সাথেও বসতে পারে, অপূর্ণ শব্দের সাথেও বসতে পারে। অর্থাৎ প্রত্যয় যেমন নায়ক, তার সাথে ইকা দিলে নায়িকা পূর্ণ শব্দের সাথে বসছে। কিন্তু কখনো কখনো প্রত্যয় পূর্ণ শব্দের সাথে বসবে না, শুধু ধাতুর সাথে বসতে পারে। যেমন আমরা যদি একটু উচ্চারণ মানে যদি ধাতু তৈরি করি পরে যোগ ই পড়ি, তাই প্রত্যয় শব্দের সাথেও ধাতুর সাথেও, উপসর্গ শুধুমাত্র শব্দের সাথে, আর উপসর্গ আগে প্রত্যয় পরে। এই হচ্ছে উপসর্গ আর প্রত্যয়ের হিসাব কিতাব। ওকে ভাইয়া? আরেকটা জিনিস আছে পরে বসে, সেটা হচ্ছে বিভক্তি। প্রত্যয়ে গেলে বিভক্তির সাথে প্রত্যয়ের কি সম্পর্ক, কি অমিল, সেটা তোমাদের দেখাবো। আসো আপাতত আমরা উপসর্গ নিয়ে আগাই। বাংলা ভাষায় উপসর্গ আছে, মানে আমরা ব্যবহার করি প্রায় কম বেশি বললে প্রায় অর্ধ শতাধিক। বললামই তো, বাংলা আছে 21টা, সংস্কৃত 20টা, আর বিদেশি বললে ফার্সি তো 10টা আছে, আরবি আছে 6টা, 16টা হয়। তো তোমার হচ্ছে এখানেই হয়ে গেছে তোমার কত, 40 41টা, আর ওই পাশে আছে 16টা, তাহলে হলো 7, আর এখন হলো 5, প্রায় 57টা তো এখানেই, তাই না? এরপরেও তোমার একটা হিন্দি বৌদ্ধ উপসর্গ আছে, এটাকে হর বলে। তোমরা হর বলো না, তোমরা বলো হার, হার রোজ, হার মাহিনা, হার কাসাম, এরকম বলো। ওটাও আমরা ব্যবহার করি বলতে গেলে। তো এই হচ্ছে উপসর্গের বেসিক কনসেপ্ট। এখন উপসর্গ নিয়ে এক ধরনের মানে ভয় আছে সবার মধ্যে, যে ভাই উপসর্গ থেকে প্রশ্নটা আসবে কিভাবে। আসো প্রশ্ন পদ্ধতিটা দেখাই। এখন প্রশ্ন পদ্ধতিতে মনে রাখবা উপসর্গের প্রশ্ন হয় 3 ভাবে। তোমাকে প্রথমত উপসর্গ নির্ণয় করতে দিবে। প্রশ্ন 1, তোমাকে বলবে উপসর্গটা নির্ণয় করো। নির্ণয় করো মানে কোন ভাষার উপসর্গ অথবা কোনটি নিচের উপসর্গ। হ্যাঁ, এটা হলো নির্ণয়। অথবা তোমাকে উপসর্গ দিতে পারে, দিয়া ওই উপসর্গটার অর্থ খুঁজতে বলতে পারে। অথবা তোমাকে অর্থটা দিতে পারে, দিয়ে তোমাকে উপসর্গটা খুঁজতে বলতে পারে। বুঝতে পারো নাই? ধরো আমি একটা শব্দ বললাম প্রহার, প্রশ্ন করতে পারি প্রহারের যে উপসর্গটা আছে মানে এটা কি বাংলা নাকি সংস্কৃত নাকি বিদেশি, এই হলো উপসর্গ নির্ণয়। অথবা প্রহার শব্দের উপসর্গ কোনটি, এই হলো নির্ণয়। আচ্ছা, এবার অর্থের মারফত যদি বলে, উপসর্গ দিয়ে অর্থ দিতে খুঁজতে বলবে তোমাকে,
তোমাকে বলবে যে প্রহার শব্দের প্র উপসর্গটি কোন অর্থে শব্দে ব্যবহার হয়েছে, 4টা অর্থ থাকবে, তুমি সেটা খুঁজে সঠিক করতে গোল্লা দিবা, অথবা অর্থটা আগেই দিয়ে দিবে। যেমন দেখো ছাগল, তার আগে যুক্ত করলাম রাম। তো রাম ছাগল মানে কি, ছোট ছাগল না বড় ছাগল? অবশ্যই বড় ছাগল। এখন তোমাকে আগে অর্থ দিবে, মানে তোমাকে জিজ্ঞাসা করবে বড় অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দটিতে, তুমি শব্দ বের করবা রাম ছাগল এটার মধ্যে। এর মানে তোমাকে কখনো কি করতে পারে, উপসর্গে প্রশ্ন করার সময় তোমাকে বলতে পারে উপসর্গ দিয়ে তুমি অর্থ খুঁজে বের করো, অথবা অর্থটা দিয়ে বলবো উপসর্গটা খুঁজে বের করো। এই হচ্ছে হিসাব। এই জন্য ভাই উপসর্গ মুখস্থ করা খুব জরুরি, তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আমি তোমাকে দু একটা শর্টকাট সিস্টেমে হয়তো বলে দিতে পারি তুমি কিভাবে উপসর্গগুলো মুখস্থ করবা। আসো দেখাই। এখানে এই যে বাংলা উপসর্গ আছে 21টা, সংস্কৃত 20টা, বাংলা ও তৎসম উভয় শ্রেণীতে আছে আশু বিনি। এখন ঘটনা হলো তৎসমগুলো আমি সাধারণত কাউকে শিখতে উৎসাহিত করি না। উৎসাহিত না করার কারণ হচ্ছে তৎসমগুলো কঠিন। বাংলাগুলো মুখস্থ করবা, বিদেশিগুলো মুখস্থ করবা, তাইলে বাকি যেগুলো থাকবে সেগুলো তৎসম হবে। এখন বাংলাগুলো মুখস্থ করার একটা সিস্টেম দেখো। অ, অঘা, অজ, অনা, তারপরে আ, আর, আন, আব, তারপরে ইতি, পাতি, উনা, তারপরে কদ, কু, নি, বি, ভর, রাম, স, সা, সু, হাম। এখানে 21টা আছে। এখন এটা তুমি 2বার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে। কিভাবে মুখস্থ হবে আমি তোমাকে বুঝাই। দেখো আমি অ্যালফাবেটের সিকোয়েন্স মেনটেন করছি। অটাকে আগে রাখছি, হাটাকে পরে নিয়ে গেছি। আমাদের বর্ণমালায় অটা সবার আগে হয়, এই তো হিসাব মিলে গেল। তাহলে অ দিয়ে যেগুলো আছে অ, অঘা, অজহনা, তারপরে দেখো আ দিয়ে, তারপরে ই দিয়ে। তুমি বলতে পারো ভাইয়া ইতির পরে তো পাতি ব্যবহার করে ফেলছেন, তো ইতির পরে যে পাতি ব্যবহার করছেন এটা কি একটু বেশি হয়ে গেল না? তো ইতির পরে পাতি ব্যবহারটা বেশি হয় নাই, কেন হয় নাই তোমাকে আমি বুঝাই বলতেছি। দেখো ইতির পরে পাতি কেন বেশি না, খুব মন দিয়ে শোনো। আমি যখন ইতি বলি সাথে সাথে পাতি বললে আমার উচ্চারণটা সহজ হয়ে যায়। ইতির সাথে পাতির মিল আছে এই জন্য আনছি, অন্য কোনো কারণে আনিনি। কথা ক্লিয়ার? তো 2-3 বার পড়লে এটা হয়ে যাবে। এখন আশুবিনি, প্রশ্ন হবে ভাইয়া এটা কখন সংস্কৃত বলবো আর এটাকে কখন বাংলা বলবো, যেহেতু এটা দুই জায়গাতে এক্সিস্ট করে। তো এটার একটা বড় ধরনের সলিউশন দরকার আছে, আমি দেখাই। দেখো আগে বাংলাতে বের করো, এই যে আ, তারপর এই যে নি, তারপরে এই যে সু, এই যে বি। সংস্কৃতেও আছে, খেয়াল করে দেখো আমরা খুঁজে পাবো এগুলো। এই যে নি, এই যে বি, এই যে সু, এই যে আ। এগুলো যখন বাংলা শব্দের পূর্বে বসবে তখন এগুলো বাংলা, সংস্কৃত শব্দের পূর্বে বসলে এগুলো সংস্কৃত। যেমন দেখো কাজ একটা বাংলা শব্দ, তার আগে সু দিলাম। সুতরাং এখানে যদি সুকাজ এটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করে যে সু কোন ভাষার উপসর্গ, তুমি বলবা এটা বাংলা ভাষার উপসর্গ, কারণ শব্দটা বাংলাতেই। আচ্ছা, এখন মনে করো কণ্ঠ, তার আগে দিলাম সু, শব্দটা হয়ে গেল সুকণ্ঠ। এখন সুকণ্ঠ দিয়ে তোমাকে তোমাকে যদি জিজ্ঞাসা করে সুকণ্ঠ শব্দের সুটা কি, তখন তুমি বলবা সংস্কৃত, কারণ কণ্ঠটা সংস্কৃত। এর মানে এরা ডিপেন্ড করবে কোন শব্দের সাথে বসে তার উপর, সংস্কৃতের সাথে বসলে সংস্কৃত, বাংলার সাথে বসলে বাংলা। এই হলো হিসাব। কথা বুঝতে পেরেছো? এদের যেহেতু দুই জায়গাতেই তারা অ্যাভেলেবল, তুমি বাংলাতেও পাবা সংস্কৃততেও পাবা, সমস্যা নাই। তুমি দেখবা কার সাথে বসছে, শব্দ রেখে খুঁজে বের করবা, ওই শব্দের পরিচয় যা, তার পরিচয় তা, ব্যাস হয়ে যাবে। ওকে ভাইয়া? এখন আসো ফার্সি গুলো কিভাবে মনে রাখবা, আমি তোমাকে একটা সহজ সংক্ষিপ্ত অথচ খুব কার্যকর একটা সিস্টেম দেখাই। মনে রাখবে এভাবে, ফার্সি দেশের বর বলেছে, কে বলেছে? ফার্সি দেশের বর বলেছে ফি বছর বদনিমের দরকার কমবে না। ফার্সি দেশের বর বলেছে ফি বছর বদনিমের দরকার কমবে না। এখন এটার মধ্যে 10টা ফার্সি উপসর্গ আছে, খেয়াল করে দেখ, আমি তোমাকে দেখি। এখানে আছে 2টা, একটা শুধু ব আর একটা পুরাটা বর। এরপরে ফি একটা, বদ একটা, নিম একটা, দর একটা, কার একটা, কম একটা, বে একটা, না একটা। তাহলে এখানে ছিল কয়টা? 2, 3, 4, 5, 6, 7,
8, 9, এই হলো 10। মনে করো ফার্সি দেশের একটা জামাই আছে, বাংলাদেশে আসছে। এখন তো বাংলাদেশ প্রেমিক প্রেমিকা আমদানি রপ্তানিতে খুব ভালো অবস্থান ধরে রাখছে, তাই না? বিদেশি মেয়েরা চলে আসতেছে বাংলাদেশে বিয়ে করার জন্য। তো ধরো ফার্সি দেশের কোনো বর আসছে বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করবে। আয়সা সে বলছে, কি বলছে, ফি বছর মানে প্রতি বছর, বদ নিমের, নিম তো নিম গাছ, বদ বদ মানে খারাপ, বদ নিমের দরকার কমবে না। তাহলে এই কথাগুলোর মধ্যে আমরা যেগুলো দেখি, শুধু একটা ব দিয়ে শব্দ হয়, যেমন বমাল, বকলম। আবার বর দিয়েও হয়, বরবাদ। ফি মানে প্রতি, ফি বছর, ফি তোমাদের বইয়ে আছে। বদ মানে বদমাইশ, বদ কথা, বদ হজম আমরা যে বলি। নিম মানে অর্ধেক, নিম রাজি মানে অর্ধেক রাজি। দর, দরপতন হয়, কার দিয়ে কারখানা হয়। আবার দরকার নিজেও একটা শব্দ হয়। কম আমরা যে অর্থে বুঝি সেই অর্থেই, কমজোর, কমাক্কল, এরকম করে বলি না আমরা। বেটা আমরা যে অর্থে বলি বেয়াদব, না আমরা যে অর্থে বলি নাখোশ, নালায়েক। আর আরবি যেগুলো আছে আমখাস লাগর, তোমার বইয়ে 4টা আছে, মূলত 6টা, আরো 2টা আছে। আমি এখানে অ্যাড করে দিলাম, তোমাকে পড়ার জন্য বলতেছি না এখন, তুমি চিনে রাখো। আমখাস লাগর আরেকটা আছে, সেটা হচ্ছে বাজে, এবং আরেকটা আছে খয়ের। আমরা যে অর্থে বাজে আর খয়েরকে ব্যবহার করি সেই অর্থেই। আর ইংরেজি ফুল হাব, হেড সাব, এগুলো আমরা জানি। আর হিন্দি উর্দুতে একটা ব্যবহার করা হয়, হর। যেমন অনেক সময় আমরা বলি হররোজ, হররোজ মানে হচ্ছে প্রতিদিন। কথা বুঝতে পারছো? এখন আসো আমরা সামনে চলে যাই, বিষয়গুলো কেমন ছিল আবার একটু দেখি, মিলাইলে এখান থেকে প্রশ্ন আমরা ফেস করতে পারি কিনা। প্রতি কোন ভাষার উপসর্গ? আমরা যে বাংলাগুলো পড়লাম, অ, অঘা, অজ, অনা, মনে করে দেখো সেখানে প্রতি কি ছিল? সেখানে প্রতি ছিল না। তাহলে এটা বাংলা না, আরবি তো না, ফার্সিও না, এটা সংস্কৃত উপসর্গ। তাহলে তুমি শুধু শুধু বাংলাটা মুখস্থ করবা, আরবিটা মুখস্থ করবা, ফার্সিটা মুখস্থ করবা। যেগুলো বাংলা, আরবি, ফার্সি নয়, এগুলো সংস্কৃত। সংস্কৃত গুলো কঠিন, মুখস্থ না করলেও তুমি এমনি শিখতে পারো। অজ কোন উপসর্গ? অ, অঘা, অজ, অনা, বাংলা উপসর্গ। এই যে অজ মানে আমরা যে অর্থ অজপাড়াগা বলি না, ওই অর্থ। কিন্তু অজ শব্দের কিন্তু একটা পার্টিকুলার অর্থ আছে। অজ শব্দের অর্থ ছাগল। তোমরা জানো তো অজ মানে কি? ছাগল। অনেক সময় আমরা অজপাড়াগা বলি না। অজপাড়াগা শব্দের অর্থ হচ্ছে যেখানে ছাগল চড়ে। অজগরের নাম অজগর হয়েছে কারণ সে অজকে গলাধঃকরণ করে। মানে অজগর যে সাপটা, ও কিন্তু ছাগল, ভেড়া এই জাতীয় খাবার বেশি বেশি খায়। গিলে ফেলে আর কি, ধরে। এই জন্য তার নাম অজগর হয়েছে। আচ্ছা, তারপরে আসো, বাংলা উপসর্গ কয়টি? আমরা বলেছি 21টি। আর 20টা হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। এই তো। এরপরে হচ্ছে আরবি উপসর্গ কোনটি? আরবি উপসর্গ হচ্ছে এখানে তোমার লা। লা কিভাবে আরবি? আমরা যারা মুসলমান আমরা জানি, আমরা যখন কালেমা পড়ি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এখন বুঝে থাকলে বলো, তাহলে এই লা দিয়ে আমরা কি বলি? লা মানে আমরা বলি নাই। হ্যাঁ, লা একটা আরবি। ঠিক একই রকম ফার্সিতে একটা আছে, ওটা হচ্ছে বে। ফার্সির বে মানেও নাই। শুধু মনে রাখবা, লাটা আরবি যে অর্থ দেয়, ফার্সির বেটাও একই অর্থ দেয়। যেমন বে আদব, আদব নাই যার। ওকে। এরপর এখানে ফার্সি উপসর্গ কোনটা? ফি বছর, বদ নিমের দরকার কমবে না, ওই নিমটা। তারপরে নিমরাজি শব্দটিতে ব্যবহৃত নিম কোন উপসর্গ? নিম এখানে আমরা একটু আগে শিখছি, ফার্সি উপসর্গ। তারপরে অনুজ শব্দের অনু উপসর্গটি কোন ভাষার? বাংলায় আমরা পড়ি নাই, ফার্সিতে পড়ি নাই, এটা সংস্কৃত, অনুজ। নিদাগ শব্দের নে কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। নিদাগের অর্থ শুনলে তুমি বুঝতে পারবে, আতিশয্য মানে হচ্ছে বেশি বেশি আর কি। আতিশয্য মানে বেশি বেশি। আমরা বলি নিদাগ দুপুর, ও সরি, আমরা অনেক সময় বলি না নিদাগ দুপুর, বলি। এই নিদাগ শব্দের নি যে উপসর্গটা, ওটা মানে এই নি দাগ দুপুর। নিদাগ দুপুর মানে একদম ভর দুপুর, মনে করো সূর্য মাথার উপর, 12:30 বাজে, আতিশয্য বেশি বেশি। বাংলা উপসর্গ কোনটি? বাংলা উপসর্গ হচ্ছে তোমার রাম। ওই যে আমরা পড়েছিলাম বিভর রাম, স সা সুহা। রাম কথাটা সাধারণত বড় অর্থে ব্যবহার করা হয়। এটা আবার হিন্দুদের ধর্ম অনুযায়ী যে রাম, ওই রাম না, উপসর্গের রাম। রাম মানে বড়। যেমন ধরো আমরা যখন বলি রাম ছাগল, বড় ছাগল। আমরা যখন বলি রাম সিংহা, বড় সিংহা। আমরা যখন কাউকে বোকা বোঝানোর জন্য বলি আরে ও একটা রাম বোকা, মানে বড় ধরনের বোকা। ওকে। আতিশয্য অর্থে সুউপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? আতিশয্য শব্দের অর্থ হচ্ছে তোমার বেশি। আতিশয্য মানে হচ্ছে তোমার বেশি বেশি। তাইলে সুগম, সুসাধ্য, সুচরিত্র, সুনিপুণ,
বেশি বুঝাইছে হচ্ছে সুনিপুণের সু দ্বারা। নিপুণ মানে এমনিতেই খুব প্রপার, সব ঠিকঠাক আছে এমন যদি বোঝানো হয় তখন সেটাকে নিপুণ বলা হয়। আর সু দেওয়ার সাথে সেটা হয়ে গেল সুনিপুণ, মানে আরো বেশি নিপুণ। এরপরে দেখো খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দ ব্যবহৃত হয়েছে? সুনজর, সুকঠিন, সুচতুর, সুনিপুণ। এখন তোমাকে দেখতে হবে শব্দটা কি। শব্দটা যদি বাংলা হয় উপসর্গ বাংলা শব্দ, সংস্কৃত হলে উপসর্গ সংস্কৃত। এখানে নজর, এখানে কঠিন, এখানে চতুর, এখানে নিপুণ। তাহলে কঠিনটা, চতুরটা, নিপুণটা বাংলা শব্দ না, নজর শব্দটা বাংলা। সুতরাং এখানে সুটাকে আমি বাংলা হিসেবে নিয়ে নিব, সুতরাং এটাই হবে উত্তর। এরপরে কোনটি নিজস্ব কোনো অর্থবাচকতা নেই? উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, নিজে নিজে অর্থ প্রকাশ করে না, কিন্তু অন্য শব্দের সাথে বসলে তার পাওয়ার অনেক বেশি, এটা সে show করে। লা কোন ভাষার উপসর্গ? অবশ্যই এটা আরবি ভাষার উপসর্গ। নিচের কোন শব্দের সুউপসর্গ আতিশয্য অর্থ মানে ব্যবহৃত হয়েছে? আতিশয্য মানে বেশি বেশি না, তাইলে তোমার ধরো সুউপসর্গ আতিশয্য বুঝাইছে সুধীর, সুসাধ্য, সুকৃতি, সুলভ, মানে বেশি বুঝাইছে যেটা দিয়ে সেটা হচ্ছে সুধীর। ধীর মানে এমনিতেই ধীর, সুধীর মানে অনেক ধীর। তারপরে আসো বেতার। বেতার শব্দটা বে হচ্ছে উপসর্গ। এরপরে গর হাজির শব্দ ব্যবহৃত উপসর্গটি কোন ভাষার? আম, খাস, লা, গর। গর হচ্ছে আরবি উপসর্গ। অপ উপসর্গটি নিচের কোন শব্দের সাথে সঠিকভাবে যুক্ত হতে পারে? তাহলে অপকর্ম হবে, অপচার, অপবৃষ্টি, অপকায় হয় না। কর্ম মানে কর্ম, অপকর্ম মানে খারাপ কাজ, সুতরাং এটার সাথে খুব প্রপারলি এটা কি হতে পারে? যুক্ত হতে পারে। এরপরে অপ উপসর্গটি নিচের কোন শব্দের সাথে সঠিকভাবে যুক্ত হতে পারে? আবার একই কোশ্চেন। অপকর্ম নিচের কোন উপসর্গটি সাধিত শব্দটি অতিরিক্ত অর্থ প্রকাশ করে, মানে বেশি বেশি বোঝায়? অতিযোগ কায়, অতিযোগ আচার, পরাযোগ জয়, পরাযোগ বাস্তব, অতিযোগ আচার, অতি যোগ আচার, অত্যাচার, এই অর্থে অতি এখানে কি করছে? অতিরিক্ত অর্থ দিচ্ছে। নিচের কোন শব্দটি উপসর্গ গঠিত? ভরপেট, নীলিমা, দৈনিক, ভরপেটের এই ভরটা উপসর্গ। এরপরে আসো আমরা প্রত্যয় নিয়ে কথা বলবো। তোমাদের তোমাদের বলছিলাম যে প্রত্যয় যুক্ত হয় কোথায়? প্রত্যয় যুক্ত হয় শব্দের পরে। তা শব্দের পরে যুক্ত হয়ে এসে করেটা কি? শব্দের পরে যুক্ত হয়ে এসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এখন আসো প্রত্যয় বিষয়টা কোথায় কিভাবে বসে সেটা নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। একটু ভাইয়ের সংজ্ঞাটা ক্লিয়ার করে দিই, খুব মনোযোগ দিবা। মনে রাখবা এই প্রকৃতি শব্দের অর্থই হচ্ছে মূল। তো আমাদের ভাষার শব্দ সমূহের মূল দুই রকম, একটা হচ্ছে তোমার নাম মূল, আর একটা হচ্ছে ক্রিয়ামূল। এই ক্রিয়ামূলের অপর নাম হচ্ছে ধাতু, আর নামমূলের অপর নাম হচ্ছে প্রাতিপদিক। আমি জানি তোমাদের কাছে কথাগুলো কঠিন লাগতেছে, ভাই একটু সহজ করে বুঝাই দিচ্ছি তাহলে বুঝতে পারবা। নামমূল কিভাবে প্রাতিপদিক, ক্রিয়ামূল কিভাবে ধাতু। বক্স করে দিলাম, দুইটা একই জিনিস। বক্স করে দিলাম, এই দুইটাও একই জিনিস। এখন আসলে নামমূলের সাথে পরিচিত হই। যেমন দেখো ঢাকা যোগ আই, শব্দটা কি হইলো? শব্দটা হইলো ঢাকাই। তারপরে মনে করো বললাম পাগল যোগ আমি সমান সমান হয়ে গেল পাগলামি। আচ্ছা, তারপরে মনে করো বললাম ডিঙি যোগ আ সমান সমান হয়ে গেল ডিঙা। আচ্ছা, এবার আসো ক্রিয়ামূলের সংজ্ঞা নিয়ে কথা বলি এ পাশ থেকে, মনোযোগ দিয়ে দেখো। বললাম দুল, দুলের দটা একটু বড় হয়ে গেছে ভাইয়া, তোমাকে ছোট্ট করে সুন্দর করে বোঝার মতো করে দিই। দুল যোগ অনা সমান সমান হয়ে গেল দোলনা। তারপরে ধরো এ হলো দেখ যোগ আই সমান সমান হয়ে গেল দেখাই। তারপরে ধরো আর একটা শব্দ বললাম রাত যোগ উনি সমান সমান হয়ে গেল রাধুনী। এখন আসো এখানে আমরা আমাদের প্রতিভা কাজে লাগাবো। কিভাবে লাগাবো? লেটস সি। দেখো শব্দটা হচ্ছে ঢাকাই, ঢাকাই মানে ঢাকাতে উৎপন্ন হয়েছে এমন কিছু। আচ্ছা, এই শব্দের মূল কি? ঢাকা। ঢাকা একটা নাম শব্দ বা প্রাতিপদিক। নাম শব্দ হলে তারা প্রাতিপদিক বলে। প্রাতিপদিক শর্ত মূলত দুইটা। আমি এখানে আগে প্রাতিপদিকটা তোমাকে চিনাই। প্রাতিপদিক হওয়ার শর্ত মনে রাখবো দুইটা। এক, সে প্রথমত নাম শব্দ হবে। দুই, বিভক্তিহীন হবে, অর্থাৎ তার সাথে কি থাকতে পারবে না? কোনো বিভক্তি থাকতে পারবে না। যেমন দেখো আমি বললাম সুমন ভালো ছেলে, আর বললাম সুমনের আজ মন ভালো নেই। তাহলে বলো তো প্রাতিপদিক কোনটা? সুমন
নাকি সুমনের, কোনটাকে তুমি প্রাতিপদিক নিতে পারো? উপরটাকে প্রাতিপদিক নিতে পারো। কারণ প্রাতিপদিক হওয়ার শর্ত দুটো: এক, তাকে নাম শব্দ হওয়া লাগবে; দুই, তাকে বিভক্তিহীন হওয়া লাগবে। এখন দেখো তো, সুমন নাম শব্দ, সুমনের, এটাও তো নাম শব্দই, কিন্তু ওটা প্রাতিপদিক হবে না নিচেরটা, কারণ এটা বিভক্তিযুক্ত হয়ে গেছে। প্রাতিপদিক হওয়ার শর্ত নাম শব্দ হওয়ার পাশাপাশি বিভক্তি থাকতে পারবে না, অর্থাৎ নামের মূল হইতে হবে এই জাতীয় শব্দ হইতে হবে। ঠিক আছে? তাহলে ঢাকাইটা একটা প্রাতিপদিক বা নাম মূল, পাগল একটা প্রাতিপদিক, ডিঙি একটা প্রাতিপদিক। এই ঢাকার সাথে আই যুক্ত হয়েছে, পাগলের সাথে আমি যুক্ত হয়েছে, ডিঙির সাথে আ যুক্ত হয়েছে। এই এদের পরিচয় কি? এদের পরিচয় হলো এরা হলো প্রত্যয়, কারণ এরা অন্য শব্দের শেষে যুক্ত হয়েছে। আবার এখানে দেখো, দুল, দেখ, রাত, এদের সাথে যুক্ত হয়েছে কে? অনা, আই, উনি। এদের পরিচয় কি? এদের পরিচয় এরাও তো প্রত্যয়। এরা যুক্ত হয়েছে এখানে ধাতুর সাথে। তোমাদেরকে বলছিলাম প্রত্যয় দুই জায়গায় যুক্ত হতে পারে, কিছুক্ষণ আগে বলে আসছিলাম, মনে করে দেখো। প্রত্যয় শব্দের সাথেও যুক্ত হতে পারে শেষে, প্রত্যয় আবার ধাতুর সাথেও যুক্ত হতে পারে শেষে। দুই জায়গায় বসতে পারে। এখন দেখো, এখানে অনা যুক্ত হয়ে দোলনা, আই যুক্ত হয়ে দেখায়, উনি যুক্ত হয়ে রাধুনী তৈরি করছে। এখন প্রত্যয়ের পরিচয়, প্রত্যয় কিন্তু দুই রকম। মনে রাখবা, একটা হচ্ছে কৃত প্রত্যয়, যে বসে হচ্ছে ধাতুর সাথে, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, যে বসে হচ্ছে প্রাতিপদিকের সাথে। এখন তুমি নিশ্চয়ই এখান থেকে অলরেডি জেনে ফেলছো যে ভাইয়া, এখানে অনা, আই, উনি, এদেরকে আমি বলবো হচ্ছে কৃত প্রত্যয়, কারণ এরা ধাতুর সাথে বসছে। হ্যাঁ, ধাতুর সাথেই বসছে। ধাতু কিভাবে চিনবা? যদি কোনো শব্দ দিয়ে ক্রিয়াপদ বানাইতে পারো, তখন সেটাকে ধাতু মনে করবা। যেমন রাধ, এটা দিয়ে রাধলাম, রাধবো, রাধলেন, ক্রিয়াপদ হয়েছে। হতে পারে এখানে রাধুনি একটা নাম শব্দ, হতে পারে দোলনা এটা নাম শব্দ, কিন্তু এই মূলগুলোকে দিয়ে আমরা চাইলে ক্রিয়াপদ বানাতে পারি কি পারি না? পারি। রাত দিয়েও ক্রিয়াপদ বানাতে পারি, দুল দিয়েও ক্রিয়াপদ বানাতে পারি। দুল থেকে দুলি, দুলবো, দোলায়, দোলাচ্ছে, সবগুলো ক্রিয়াপদ। দেখ থেকে দেখি, দেখবো, দেখলাম, সবগুলো ক্রিয়াপদ। রাত থেকে রাধি, রাধবো, রাধলাম, সবগুলো ক্রিয়াপদ। মূল ব্যবহার করে যদি ক্রিয়াপদ বানানো যায়, তখন সেটা ধাতু। এই প্রত্যেকটাই ধাতু। কিন্তু এখানে ঢাকা, পাগল, ডিঙি, একটাকে দিয়েও ক্রিয়াপদ বানানো যাবে না, সুতরাং এগুলো ধাতু নয়। তাই এখানের আইটা, এখানের আমিটা, এখানের আটা প্রত্যয়। কি প্রত্যয়? এগুলো সবগুলি হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়, কারণ নামমূল বা প্রাতিপদিকের সাথে বসছে। আর এখানের অনা, আই, উনি কি প্রত্যয়? সবগুলি হচ্ছে তোমার কৃত প্রত্যয়। প্রত্যয় তো অবশ্যই, তবে তার নাম যদি তুমি করতে চাও যে ভাই আমি কোন প্রত্যয় বলবো, প্রত্যয় হিসেবে তার পরিচয় কোন ক্যাটাগরির হবে, তখন তাহলে তোমার বলতে হবে এটা হচ্ছে কৃত প্রত্যয়। কারণ সে কার সাথে বসছে? ধাতুর সাথে বসছে। ধাতু যেমন ক্রিয়ার মূল, সুতরাং তার সাথে বসে তারে বলবো কৃত, আর নাম মূলের সাথে বসে তারে বলবো তদ্ধিত। কথা কি বুঝতে পারছো? প্রত্যয়ের যে ফরমেশন বা প্রত্যয় কিভাবে কাজগুলো করে, আশা করি বুঝাতে পারছি। আরেকটা কথা মনে রাখবা, যদি ধাতু হয় তার সাথে এরকম একটা প্রকৃতি চিহ্ন বসে, এটা দিয়ে তুমি বোঝাতে চাচ্ছ যে এটা ধাতু। এখানে ডিঙি, পাগল, ঢাকার সাথে দিবা না, কারণ এরা ধাতু নয়। এখানে এদের সাথে দিবা, কারণ এরা ধাতু। মানে তুমি এই চিহ্ন যার সাথে বসাবা, বুঝবা সে একটা ধাতু। এই জন্য তুমি ধাতু এই কথাটা লিখো নাই, না লিখে তার বদলে চিহ্নটা দিছো। এই ছিল প্রত্যয়ের বেসিক। আরো কিছু কথাবার্তা আছে, আমরা সামনে গেলে পাবো। চলো শুরু করি, আমরা দেখি কি কি আছে এখানে। দেখো, শব্দের শেষে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলো তদ্ধিত প্রত্যয়, যেমন ছাত্র যোগ ই, ছাত্রী। বলছে শব্দের শেষে, মানে ধাতুর শেষে না, ওকে? আর ধাতুর পরে যদি যুক্ত হয় সেগুলো কৃত প্রত্যয়, যেমন সহযোগ, ইষ্ণ, সহিষ্ণু। আচ্ছা, এখন আসো, আমরা প্রত্যয় নিজস্ব অর্থ নিয়ে আমরা বলছি, এগুলো আগেই বলে আসছি। আমরা প্রশ্নে যাব, তার আগে যে প্রত্যয় শব্দ গঠন প্রক্রিয়া। এখন প্রত্যয়ের সাথে বিভক্তির পার্থক্য আছে। বিভক্তির পার্থক্যটা কিরকম? প্রত্যয়ের সাথে তুমি যদি বিভক্তিকে পার্থক্য করো, তাহলে ভাইয়া এখানে লিখি, দেখো। প্রত্যয় কিন্তু তোমার, প্রত্যয় নতুন শব্দ তৈরি করে, কিন্তু বিভক্তি যেটা, ও নতুন শব্দ বানায় না। বিভক্তি কেবল শব্দের মধ্যে বা শব্দের মাঝে সম্পর্ক তৈরি করে। এখন প্রত্যয় কিভাবে নতুন শব্দ তৈরি করে এতক্ষণ ধরে তোমাদেরকে দেখাইলাম। এখন বিভক্তি কিভাবে শব্দের মাঝে সম্পর্ক তৈরি করে এটা দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন দেখো, আমি এখন একটা রুমে বসে আছি, আমার চারদিকটা তোমার হচ্ছে বদ্ধ, রুমের ভিতরে যেহেতু আমি। তো এখন আমি বললাম যে আমি এখন রুম, অথবা আমি এখন রুমে। আমার বাক্যটা অর্থবোধক করার জন্য আমি কোন শব্দটাকে নিব? আমি কি রুম নিব নাকি রুমে নিব? সিস্টেম কি বলে কোনটা নিলে ভালো হয়, অর্থবোধক হবে কোনটা নিলে? অবশ্যই অর্থবোধক হবে আমি যদি দ্বিতীয়টা নিই, এটা নিলে।
কারণ কি? কারণ আমি তো রুম না, আমি রুমের ভিতরে, এখানে এ যুক্ত হয়েছে, এ দিয়ে বোঝাচ্ছে আমি রুমের ভিতরে। ইংলিশে বললে আই অ্যাম রুম নাও, তাই তো? আমি এখন রুমের ভিতর। তাহলে বাংলায় বললে তো তুমি আমি রুম এটা বলতে পারো না, তোমাকে বলতে হবে কি, আই এম, ও সরি, আই এম ইন রুম নাও, আমি এখন কোথায়, রুমের ভিতরে। ইন ইন হবে একটা, ইনটাই হচ্ছে বাংলায় তোমার এই এটা। ইংলিশে আমরা যেগুলোকে প্রিপোজিশন বলি, বাংলায় সেগুলাকে তোমার বলা হয় প্রকৃতপক্ষে অনুসর্গ। অনুসর্গ। তো এখানে এ না বলে আমি রুমের ভিতর এটাও তো বলতে পারি। এই ভিতর কথাটা এখানে এ অর্থে ব্যবহার করা হয়েছে। এই যে মাঝে, মধ্যে, উপরে, নিচে, হ্যাঁ, তারপরে পর্যন্ত, হ্যাঁ, এগুলো সবগুলোই বাংলায় অনুসর্গ। আর ইংলিশ এগুলাকে প্রিপোজিশন বলা হয়। তোমাদের যখন শব্দের শ্রেণী বিভাগ দেখাবো, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী আলোচনা করবো, তখন সেখানে অনুসর্গ আছে, ওটাও দেখাই দিব, বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে দেখো বিভক্তি, আসলে এই যে এটা যে বিভক্তি, ও কাজটা কি করছে, এ দ্বারা তুমি শব্দগুলোর মাঝে সম্পর্ক তৈরি করছো। তাহলে বিভক্তি মূলত সম্পর্ক তৈরি করে, নতুন শব্দ তৈরি করে না, কিন্তু প্রত্যয় নতুন শব্দ তৈরি করে, এটা হচ্ছে মূল ব্যাপার। ওকে, এখন আসো আমরা বিভক্তিহীন নাম শব্দ নিয়ে কথা বলবো, আই নিয়ে কথা বলবো, আরো আরো যা আছে একে একে আমরা শুনবো কোনটা দিয়ে কি করা যায়। রেডি? ওকে, দেখো বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়, আমরা একটু আগে শিখে আসছি, বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। কারণ প্রাতিপদিক হওয়ার শর্ত দুটো: এক, ওর অবশ্যই নাম শব্দ হওয়া লাগবে, আর দুই, তার বিভক্তিহীন হওয়া লাগবে। আচ্ছা, আই প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটি? পাকড়াও, তারপরে ডুবন্ত, চড়াই, শুনানি। আচ্ছা, শব্দগুলোকে ভাঙি। ভাঙলে ও হবে পাকড় যোগ আও, ডুবন্ত হবে ডুব যোগ অন্ত, চড়াই হবে চর যোগ আই, শুনানি হবে শুন যোগ আনি। এখন উত্তর কই থেকে খুঁজবো বলো? তোমাকে জিজ্ঞাসা করছে আই যুক্ত হয়েছে কোথায়, তাহলে উত্তর হবে চড়াই। এরপরে বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? কেষ্টা, ডেঙ্গা, চাষা, ঢাকাই। ভাই ঢাকাই মানে ঢাকা তো উৎপন্ন এমন কিছু, বৃহৎ বোঝায় না এটা দ্বারা। চাষা তো বুঝতেই পারো পেশা বোঝাচ্ছে, এটা হবে। কারণ কি দেখো, এ হলো ডিঙি আর তার সাথে হলো সমান সমান হয়ে গেল ডিঙা। এই ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা পাগলা। ডিঙি মানে কি নৌকা? ছোট নৌকা। আর ডিঙা মানে হচ্ছে বড় নৌকা। ওই যে সপ্তডিঙা মধুকর বলা হয় না, বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যে, তোমাদেরকে গত ক্লাসে মনে হয় একটু শোনাইছি কখন যেন, সাহিত্যের রূপরীতির মধ্যে যে বাংলা সাহিত্যে মধ্যযুগে প্রচুর পরিমাণে মঙ্গল কাব্য লেখা হয়েছে। দেব দেবীদের প্রশংসা নিয়ে যেসব কবিতা লেখা হয়েছে মধ্যযুগে, এগুলোকে মঙ্গল কাব্য বলা হয়। সেখানে মনসা মঙ্গল নামে দেবী মনসার প্রশংসা করে যে কবিতাগুলো লেখা হয়েছে হিন্দু ধর্ম মতে, ওখানে তোমার চাঁদ সওদাগরের যে কাহিনীটা বর্ণিত হয়েছে, বা বেহুলা লক্ষিন্দরের, সেখানে বেহুলার শ্বশুর মানে লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর, উনি কিন্তু বড় বিজনেসম্যান ছিলেন। তার বড় বড় 7টা নৌকা মনসা ডুবাই দিছিল। ওই বড় বড় 7টা নৌকা কি বলা হয়? সপ্তডিঙা। সপ্ত মনে সাত। তো ডিঙি কথা মূলত ছোট, তোমরা যারা ছোট নৌকা দেখছো বা ঢাকায় যারা থাকো, বুড়িগঙ্গা যেখানে পার করে, খেয়া পার করে আর কি, ছোট নৌকা দিয়ে 5 টাকা এ পাশে দিলে ও পাশে পার করে দেয়, এগুলো ডিঙি। আর অনেক বড় নৌকা যদি হয় মালামাল বহনের জন্য, এরকম বাঁকা হয়ে আছে দেখো নাই, অনেক বড়, এগুলাকে বলা হয় ডিঙা। আর কেষ্ট কথাটা কৃষ্ণ থেকে অর্ধ তৎসম রূপ হচ্ছে কেষ্ট, আর তার সাথে দিলে হয়ে যাবে কেষ্টা। এটা ভাইয়া অবজ্ঞা বোঝায়, অবজ্ঞা। যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে পুরাতন ভৃত্য, তোমরা চাইলে পড়তে পারো। তোমরা এটা একটা বিখ্যাত লাইন, আমি জানি অনেকেই শুনছো: যা কিছু হারায় গিন্নি বলে, কেষ্টা বেটাই চোর। অর্থাৎ গিন্নি বলছিল তার হাজবেন্ডকে যে এই কাজের লোকটাকে বাদ দিয়ে দাও, তার বয়স অনেক বেশি, একটা বললে আরেকটা করে, তার মাথা ঠিক নেই। তার হাজবেন্ড বলছিল এ আমার বাপের আমলের, আমার বাবার সময় থেকে আমাদের বাড়িতে কাজ করে, খুব বিশ্বস্ত। তখন গিন্নি কি করলো, হাজবেন্ডের কাছে ওই কাজের লোককে দোষী প্রমাণ করার জন্য কোনো কিছু হারাই গেলে সব তার উপরে দোষ দিত। তার নাম হচ্ছে কৃষ্ণ, সেখান থেকে কেষ্ট, সেখান থেকে কেষ্টা। যা কিছু হারায় গিন্নি বলে, কেষ্টা বেটাই চোর। এরকম করে তারা দোষ দিত, কিন্তু হাজবেন্ড বুঝতো, তাই সে তার চাকরি খায় নাই। শেষমেশ এক সময় ভ্রমণে গিয়ে ওই কেষ্ট সেবা করতে করতে তার প্রভুর মানে মালিকের আর কি, যার বাড়িতে কাজ করে, সে অসুস্থ হয়ে বলে তাকে সেবা করতে করতে কেষ্টা নিজেই মারা যায়।
বুঝতে পারছো? বাড়ির মালিককে সুস্থ করতে গিয়ে নিজেই মারা যায়। এরকম বিশ্বস্ত মানুষের একটা কাহিনী এই কবিতাটা, পুরাতন বৃত্ত, চাইলে পড়তে পারো, ওখানে কেষ্টা কথার প্রয়োগ আছে। এরপরে ভাবার্থে, এটা পুরাতন বৃত্ত পাবা রবীন্দ্রনাথের চিত্রা কাব্যগ্রন্থে পাবা, কারো কাছে চিত্রা বইটা থাকলে এখানে পাবা, অথবা উইকি করে পড়তে পারো। ভাবার্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোনটিতে? জমিদারি, ঘরামি, পাগলামি, রেশমি। ঘরামি, আচ্ছা ভাবার্থে হচ্ছে পাগলামিতে। জমিদারি তো না, ভাবনা। ঘরামি মানে এক ধরনের পেশা এটা। কুড়ে ঘর তোমরা দেখছো না, ছনের ঘর, ওই যে তোমার ধানের খড় দিয়ে যে চালগুলো ছাওয়া হয়, ওগুলো 2-1 বছর গেলে ঘরের চালে খড়টা নষ্ট হয়ে যায়, পচে যায় বৃষ্টির পানিতে। তখন সেটাকে ফেলে দিয়ে আবার নতুন করে ওই চালটা বানাইতে হয়। ঘরটা, এটাকে বলে ঘর ছাওয়া। তো এই ঘর ছাওয়ার কাজ যারা করতো তাদেরকে বলা হয়তো ঘরামি। আর রেশমি, রেশমের গুণ সম্পন্ন, মানে পাগলামি হবে উত্তর। তারপরে দেখো দোলনা শব্দটার প্রকৃত প্রত্যয় কি হবে? দোলনা শব্দের প্রকৃত প্রত্যয় হবে দুল যোগ অনা। দুল হবে মূলটা, মূল হচ্ছে এখানে আছে। কথাটা মূলত প্রথমে ছিল হচ্ছে দুলনা, আর এখন সেটা হয়েছে হলো দোলনা। তোমরা জানো যেগুলো আমাদের ভাষায় উ ধ্বনি ছিল সেগুলো ওতে রূপান্তরিত হচ্ছে। সহজ উদাহরণ দেই, ছোটবেলায় মনে করে দেখো আমরা প্রত্যেকে পড়ছি কুরবানি, বাট এখন কিন্তু বইয়ে লেখা হয় কোরবানি, খেয়াল করে দেখো। ছোটবেলায় আমরা প্রত্যেকে পড়ছি দোয়া, এখন লেখা হয় দোয়া। তো ভাষার বিবর্তনটা এমন, বিবর্তনের কারণে বাংলা ভাষা আমরা দেখতে পাচ্ছি এই উ ধ্বনিটা ওতে রূপান্তরিত হচ্ছে। বৃদ্ধির নামে গঠিত হয়েছে কোনটি? চেনা, কর্তা, ধোয়া, কার্য। এখন তোমাকে আগে গুণ আর বৃদ্ধিটা বোঝাই। প্রত্যয় যুক্ত হইলে একটা শব্দের ধ্বনির দুই রকমের পরিবর্তন হইতে পারে, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে বৃদ্ধি। তো গুণের পরিবর্তন গুলো বিভিন্ন রকমের হয়, যেমন তোমার হচ্ছে ই থাকলে এ হয়ে যায়, যেমন এই চিন যোগ আ হয়ে গেছে চেনা, এটা চীনা হয়েছে না, তাহলে রস্বই ছিল এ হয়েছে, এগুলো গুণের পরিবর্তন। আবার কখনো কখনো তোমার এই যে কর্তা, একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ক্রি যোগ তা সমান সমান হয়ে গেছে কর্তা। তো কর্তা, কর, অর, অর হইলে এটা হলো গুণ। কিন্তু সেটা যদি আর হয়ে যায় আর, তখন সেটাকে বলা হয় বৃদ্ধি। যেমন ক্রি যোগ ঘ্যান সমান সমান তুমি বলার সময় বললা কার্য। ক্রি যোগ ঘ্যান, এটা প্রকৃত প্রত্যয় হিসাব, তুমি প্রশ্ন করো না ভাইয়া জ্ঞান কেমনে আসলো, এগুলো সংস্কৃত প্রত্যয়। তো ক্রি যোগ ঘ্যান সমান সমান হলো কার্য। কার্য বললে মাঝখানেটা কি হয়েছে? আর হয়েছে। এই হলো কথা, এটা গুণের পরিবর্তন ছিল কর, অরটা, আর বৃদ্ধির পরিবর্তন ছিল আরটা, সুতরাং কার্য উত্তর। এই ধোয়াটা রস্য উ থাকলে ও হবে, যেমন তোমার ধু যোগ আ, ধোয়া না হয়ে হয়েছে ধোয়া। এই তো, সুতরাং উত্তর হবে কার্য। এরপরে দেখো, ক্রিয়া প্রকৃতিকে প্রকৃতি বলা হয় ক্রিয়ামূলকে, এটা আমরা জানি, ক্রিয়ামূলের নাম ক্রিয়া প্রকৃতি। বিশেষ গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়? আনি, ইয়া, অস্ততা, এটা আনি হবে, কারণ শুন যোগ আনি, তাহলে কি হবে? শুনানি। জান যোগ আনি, জানানি। এই তো কথা, বিশেষ তৈরি হয়েছে, এটা দ্বারা নাউন তৈরি হয়েছে আলটিমেটলি। অবজ্ঞা অর্থে কোনটিতে আ প্রত্যয় যুক্ত হয়েছে? কেষ্টা। কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ বলে। মনে রাখবা, যে শব্দের ভিতরে, সোজা কথা, যে শব্দের ভিতরে বা ভেতরে একটি ধাতু থাকে, ওই শব্দটা কি শব্দ হয়? কৃদন্ত শব্দ হয়, মাথায় থাকবে এবার। এরপরে উপজীবিকা অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে? জেলে। উপজীবিকা মানে সব সময় এটা জীবিকা না, কখনো কখনো সেটা অবলম্বন করে। একজন চাষি সারা বছরের জন্য সে চাষি, দোকানি দোকান আছে তাই, কিন্তু জেলে হয়তো বা বর্ষার সময় মাছ ধরে, অন্য সময় অন্য পেশায় কাজ করে, তার জন্য সে জেলে। দেমাকে তো উপজীবিকা হতেই পারে না। দোলনার প্রকৃতি প্রত্যয় কোনটা সঠিক? এটা আমরা জানি, দুলযুগনা, আমরা একটু আগেই পড়ে আসছি। বিভিন্ন বোর্ডে আসার কারণে তোমাদের এই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রিপিট দেখতেছো। অপত্য অর্থে স্ন যুক্ত হয়েছে কোন শব্দে? ভাইয়া এই অপত্য শব্দের অর্থ হচ্ছে শিশু। হ্যাঁ, শিশু। তোমরা বায়োলজির মধ্যে পড়ছো না, মাতৃকোষ অপত্য কোষ, যদি মাতৃকোষ থেকে একটা নতুন কোষ জন্ম লাভ করে তখন তার অপত্য কোষ বলা হয়। হ্যাঁ, তো এই যাদব অপত্য অর্থে, এটা মনে রাখো। যদুর সন্তান হইলে, যদুর সন্তান সমান সমান তারে বলা হয় যাদব। এরপরে দেখো, কৃৎপদে সাধিত পদটিকে কি বলা হয়? বলা হয় কৃদন্ত পদ, আমরা একটু আগেই পড়ছি এটা। এরপরে আসো, মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? মহৎ যোগ ইমন, এটা। তো এখন কোন কোন বইয়ে এই মহৎ যোগ ইমাও লেখা হচ্ছে, চলবে।
তবে ভালো উত্তর হচ্ছে মহৎ যোগ ইমন, এগুলোতে একটাতেও মহৎ নাই, তাই আমরা নিতে পারবো না। এখানে মহা আছে, নিতে পারবো না। কোনটিতে যুক্ত অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে? টেকো। টেকো মানে হচ্ছে টাক যুক্ত মাথা, টাক যুক্ত মাথা, যার মাথার মধ্যে চুল নাই, টাক ওরে বলা হয় টেকো। অপত্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে? আমরা একটু আগেই শিখেছি, এই অপত্য শব্দের অর্থ হচ্ছে শিশু বা সন্তান। তো এখানে কোনটা নিব? এটা দাশরথী। দাশরথী মানে হচ্ছে হিন্দু পুরাণ অনুযায়ী রাজা দাশরথ যিনি ছিলেন বা দশরথ, ওনার সন্তানকে বলা হয় দাশরথী। অর্থাৎ দাশরথীর সন্তান কে? দাশরথীর সন্তান হচ্ছে রাম, লক্ষণ, এরা হচ্ছে দশরথের সন্তান। রাজা দশরথের সন্তান হচ্ছে রাম অথবা লক্ষণ, এরা হিন্দু ধর্ম অনুযায়ী এই তাদেরকে বলা হয় দাশরথী। কথা বুঝছো? অর্থাৎ ওনাদের বাবা ছিল হচ্ছে রাজা দশরথ, সহজ করে বলি, এই দশরথ ছিল তাদের বাবা। কথা ক্লিয়ার এবার? এরপরে আসো, উপজীবিকা অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে কোনটিতে? এখানে উপজীবিকা অর্থে গেও মেছো, এটা হলো মেছো। মেছো মানে হচ্ছে যিনি মাছ ধরেন, মাছ ধরেন, অর্থাৎ এটা জেলে অর্থে তুমি চাইলে কি করতে পারো? ব্যবহার করতে পারো। এরপরে আসো, মানব শব্দ এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? মনু যোগ স্ন। এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী আদি পিতাকে তারা কি বলে? হিন্দু ধর্ম অনুযায়ী আদি পিতাকে তারা বলে হচ্ছে মনু। তো মনুর যে সন্তান, মনুর সন্তান অবশ্যই কি হবে? মানব হবে। আমরা যেমন আদম বলি, খ্রিস্টানরা অ্যাডাম বলে, আমরা হাওয়া বলে, খ্রিস্টানরা ইভ বলে, হিন্দুরা এটাকে বলে হচ্ছে, এই নামটাকে হিন্দুদের ভাষায় তারা বলে মনু এবং শতরূপা। মনু তাদের ভাষায় আদি পিতা, শতরূপা আদিমাতা। তো মনোযোগ স্ন, মানব। নাটিকা অর্থে, নাটিকাতে কি অর্থে ইকা যুক্ত হয়েছে? ক্ষুদ্রার্থে। মূলত ইকা একটা লেডিস প্রত্যয়, এটা মেয়ে বোঝায়। যেমন নায়ক, তার সাথে যদি তুমি ইকা যুক্ত করো তখন হবে নায়িকা, গায়কের সাথে দিলে হবে গায়িকা। তবে কখনো কখনো ইকা দ্বারা ছোট বোঝানো হয়, ক্ষুদ্র বোঝানো হয়। যেমন নাটক, তার সাথে যদি ইকা যুক্ত হয় তখন তাকে বলা হয় নাটিকা। নাটিকা মানে ছোট নাটক। ঠিক একই রকম যদি এই পুস্তক কথা, তার সাথে যদি ইকা যুক্ত হয় তখন তারে বলা হয় পুস্তিকা। পুস্তিকা মানে ছোট বই। এরপরে বাইশা, এখানে কোন অর্থে আ যুক্ত হয়েছে? সমষ্টি। মনসামঙ্গলের 22 জন কবি আছে, এই 22 জন কবিকে একসাথে বলা হয় বাইশা, শব্দটা ওখান থেকে আসছে আর কি, মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে। উক্ত শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? বচ যোগ কইত্ত। তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে উক কেন নয়, হবে না। উক্ত শব্দের অর্থ যেটা বলা হয়েছে তাকে বলা হয় উক্ত, আর যেটা বলা হয়েছে তাকে বলা হয় বচন বা কথা। এক কথা প্রকাশ করছি না আমরা, যা বলা হয়েছে এক কথা প্রকাশ তাকে বলে উক্ত। দেখো, যা বলা হয়েছে তাকে এক কথায় কি বলে? উক্ত বলে। আবার যা বলা হয়েছে সেটাকে আবার আমরা কি বলি? আমরা বলি বচন। বচন মানে তো কথা, বচন মানে সংখ্যার ধারণা, নাম্বার, কিন্তু বচন মানে আবার কথাও। যেমন আমরা বলি, কেউ যদি খুব সুন্দর করে গোছ গোছ করে কথা বলে, আমরা বলি তার মুখের বচন ভারী মিষ্টি, মানে তার কথা খুব দারুণ, ওই অর্থে। তো বচন মানে কথা, এই জন্য বচনের মূল বচ। করণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় ক্রিযোগ অনীয় আছে যেখানে, এটাই। এরপরে প্রত্যয় সাধিত শব্দ কোনটি? সফল, জেলে, মহাত্মা, সুশ্রী। এটা হবে তোমার জেলে, জালযুগ ইয়া, জালিয়া, সেখান থেকে জেলে। এরপরে সুপ্ত, সুপ্ত মানে ঘুমন্ত, ঘুমন্ত মানে সব, এরা প্রকৃতি প্রত্যয় সংস্কৃত, এগুলো একটু ব্যতিক্রম। উমেদারি শব্দে এই প্রত্যয় যুক্ত হয়েছে কোন অর্থে? উমেদারের ভাব, এই অর্থে উমেদারি। এরপরে কানযোগ আই, এখানে কানাই, এই জায়গায় সব প্রত্যয়টা যুক্ত হয়েছে কোন অর্থে? এটা আদর অর্থে। কেন? একটু শুনো। হিন্দু ধর্ম অনুযায়ী যিনি কৃষ্ণ, ওনার নামই হচ্ছে কানু, ওনার নামই হচ্ছে আবার কানাই, ওনাকেই বলা হয় আবার কাহ্ন, ওনাকে আবার কৃষ্ণ কথাটাকে কেউ কেউ বলে হচ্ছে কেষ্ট। তো ধর্মীয় পুরাণ বললে ওখানে কেষ্ট ব্যবহারটা নাই। কৃষ্ণ, কানু, কানাই, কান্ন, এরকম অনেকগুলো শব্দের ব্যবহার আছে। কথা বুঝতে পারছো? তো কানু মানেও কৃষ্ণই বোঝায়, কানাই মানেও কৃষ্ণই বোঝায়। তো কানু এবং কানাই দুটোই রাধা কৃষ্ণকে বলছে কোন অর্থে? আদর অর্থে। বুঝতে পারছো? সিম্পিতি অর্থে এগুলো ব্যবহার করা হয়। যেমন ধরো, এই হচ্ছে নিম, তার সাথে যুক্ত হয়ে গেল আই, সমান সমান হয়ে গেল নিমাই। তো নিমাই এটাও তো আদর অর্থে, কানাই যেমন আদর অর্থে, নিমটাও আদর অর্থে, বা নিমাইটা, সরি,
নিমাইটা আদর অর্থে। কিভাবে আদর অর্থে? অনেক সময় দেখবা বাসায় কিছু ছোট বাচ্চা কাচ্চা আছে, নিমচা শয়তান, তুমি বুঝবা না, এমনি খুব ভদ্র, খুব কোনো সমস্যা নাই, দেখলে মনে হবে বাবা আল্লাহর ওলি, একেবারে জিবরাইল আলাইহিস সালাম মাত্র চতুর্থ আসমান থেকে তাকে নামাই দিয়ে গেছে, সে কিছুই বুঝে না, খুব ভদ্র, কিন্তু সুযোগ পাইলে অসারে মেরে দেয়। আসলে আমার কাছে ছেলে পেলে বাচ্চা কাচ্চা খুব কিউট হয়, তো এদেরকে বলা হয় নিমাই, আদর করে বলা হয় নিমাই। বুঝতে পারছো তো? নিমাই, কানাই, এই শব্দগুলোর বেসিক ব্যবহারটা হচ্ছে আদর অর্থে ব্যবহার করা হয়, অবজ্ঞার্থেও হয় না, স্বার্থেও হয় না, নিন্দার্থেও হয় না। কথা ক্লিয়ার? বইয়ে দেখবা শব্দ দেওয়া আছে, বইয়ে দেখবা এরকম প্রথমত এরকম ছক করা আছে, তারপরে শব্দ বা তারপর তার সাথে প্রত্যয়টা, তারপরে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এরকম করে দেওয়া আছে। ওই ছক গুলো ধরে ধরে পড়তে হবে তোমার। তুমি ওই শব্দের অর্থ কি এটা বুঝলা, তারপরে কোন অর্থে ব্যবহার হইলো, কি শব্দ তৈরি হইলো, এগুলো বুঝলা। তার থেকে বড় কথা, কোনো কিছু বুঝতে না পারলে তোমাদেরকে অভিধান ঘাটতে বলছি ভাইয়া, মনে করে দেখো। অভিধান, অভিধান মানে ডিকশনারি, এটা অবশ্যই বাংলা একাডেমির হইলে খুব ভালো হয়। বাংলা একাডেমির বাংলা টু বাংলা, বাংলা টু বাংলা এটা বললে সহজে বুঝবা, মানে বাংলা শব্দের বাংলা ব্যাখ্যা, এটা পড়তে বলছে। এটা যদি পড়ো তাহলে অনেক রিচ হবা। ধাতুর পরে যে সকল প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? কৃৎ প্রত্যয়, আমরা শিখেছি কিছুক্ষণ আগে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ বলে। যদি কৃৎ প্রত্যয় দিয়ে কোনো শব্দ তৈরি হয় তখন তারা যেমন কৃদন্ত শব্দ বলে, ধাতুযুক্ত শব্দ যেরকম কৃদন্ত শব্দ, ঠিক তদ্ধিত প্রত্যয় দিয়ে কোনো শব্দ হলে তারা বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আমরা যে কিছুক্ষণ আগে শিখছিলাম মনে করে দেখো, এই ছিল ঢাকা, আর তার সাথে আই, তাহলে শব্দ কি পাইলাম? ঢাকাই। এই ঢাকায় একটা তদ্ধিতান্ত শব্দ, কারণ এই ঢাকা হচ্ছে তার মূল নাম মূল, তো আর প্রত্যয়টা আই, এটা নাম মূলের সাথে বসার কারণে তদ্ধিত প্রত্যয় হয়েছে, আর ঢাকায় একটা তদ্ধিতান্ত শব্দ হয়েছে। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? খেলনা, নাগর, গমন, পড়া। এই নাগর, এটার মধ্যে কোনো ধাতু নাই, খেলনার ধাতুটা হলো তোমার খেল, গমনের ধাতুটা হলো তোমার গম, পড়ার ধাতুটা হলো তোমার পর। এই প্রত্যেকটার ভিতরে ধাতু আছে, শুধু এটার মধ্যে নাই। তাই নাগর যেটা, এটাই হলো তোমার তদ্ধিতান্ত শব্দ, অর্থাৎ ধাতু বিহীন শব্দ। তারপরে নিচের কোনটি কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ? কৃযুক্তব্য, কর্তব্য, এটা কোনটি কৃদন্ত পদ? এটার মধ্যে এ হলো ক্রি আর এ হলো তব্য, তো কৃত ধাতু। ডিঙি থেকে ডিঙা, এটা দিয়ে কি বুঝাইছে? বৃহৎ বুঝাইছে, আমরা বারবার পড়ছি। প্রত্যয় যুক্ত হলে শব্দের কোনটিতে পরিবর্তন ঘটে? অর্থে, শ্রেণী, পরিচয়, উভয়ই। হ্যাঁ, উভয়ই। অর্থের পরিবর্তন তো ঘটেই, এক অর্থের শব্দ অন্য অর্থে চলে যায়, শ্রেণী পরিচয়ের হয়, কারণ এটা কি তুমি কৃদন্ত শব্দ হইলো না তদ্ধিতান্ত শব্দ হইলো, তার ক্লাসটাও আলাদা হয়, মানে কোন প্রত্যয় বসছে তার উপর ডিপেন্ড করে, তাই না? তো সুতরাং তার শ্রেণী পরিচয় তৈরি হয়, সে কি কৃদন্ত না তদ্ধিতান্ত, এবং অর্থ তো অবশ্যই পরিবর্তন হয়, সুতরাং আমরা দুটোকে নিব, আমরা বলবো উভয়ই পরিবর্তন হয়। এরপরে আসো সে, সেটা কি? সে একটা প্রত্যয়, সে প্রত্যয় কেন? কারণ পানি যোগ সে সমান সমান হয়ে যাবে পান সে, সুতরাং সে প্রত্যয়, এখানে সে, সে মানে এখানে আবার তুমি যদি হি মনে করো ওই অর্থে না, প্রত্যয় অর্থে আসছে। এরপরে কাষ্ঠ, এই শব্দটার প্রকৃতি প্রত্যয় কোনটি? আমি সন্ধিত পাবো এটা, এটা হচ্ছে তোমার কাষ্ঠ, মানে কাশযুক্ত সমান সমান হয়ে যাবে কাষ্ঠ, এই যে এটা। এরপরে জয়, এই শব্দটা কি শব্দ? এটা প্রত্যয় সাধিত শব্দ, এটার প্রকৃতি প্রত্যয় হিসাব করলে এই জি আর হচ্ছে তোমার অল, এই জিটা হচ্ছে ধাতু, সংস্কৃত ধাতু, সমান সমান এটা হলো জয়। ক্লিয়ার ভাইয়া? এটা প্রত্যয় সাধিত শব্দ, এই অলটা হচ্ছে প্রত্যয়, জি হচ্ছে ধাতু, এবং জয় একটা কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দ কেন? কৃত প্রত্যয় সাধিত, কারণ ধাতুর সাথে বসছে এই প্রত্যয়টা, তাই। তো এই ছিল তোমাদের সাথে প্রত্যয় এবং উপসর্গ নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কিছু উপকার করতে পারছি। আবার কথা হবে অন্য কোনো ক্লাসে। ভালো থাকবে সবাই, সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।